এটা গেল ধর্মের বিষয়। অনিকেত বাবু এটাও বলে গেছেন, আমার পূর্ববর্তী যিনি সঞ্চালনা করছেন তিনিও বলেছেন কৈবর্ত শব্দের অর্থ। ওনারা যে অর্থটা বলেছেন সেটাও সঠিক, তার সঙ্গে আমি একটু সংযোজন করে কৈবর্ত শব্দের অর্থটা বলছি। ও আবর্তে যারা বসবাস করে তারাই হচ্ছে কৈবর্ত। ও শব্দের অর্থ জল, আর আবর্ত শব্দের অর্থ কি? জলকে কেন্দ্র করে যারা জীবন জীবিকা নির্বাহ করে তারাই হচ্ছে কৈবর্ত। জলকে কেন্দ্র করে কারা? জল কে রোধ করেছে কে? ডাঙা তো। নদীটা কোথায় এসে মিশেছে? ডাঙাতে তো। সমুদ্রটা কোথায় এসে মিশেছে? ডাঙাতে তো। অর্থাৎ ডাঙায় বসবাস করছে মানুষ, এবং সুজলা সুফলা শস্য শ্যামলা যে বাংলা ভারতবর্ষ তৈরি করেছে কে? ওই নদীর জল। আজকে জল যদি না থাকতো তাহলে কি এই কৈবর্ত, এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা আমরা দেখতে পাচ্তাম? তাহলে জলকে কেন্দ্র করে, জলকে আবর্ত করে একদিকে যেমন কৃষিজীবী সমাজ, কৃষক সমাজ, এবং একদিকে মৎস্যজীবী সমাজ যারা মৎস্য শিকার করে, এরাই জীবন জীবিকা নিয়ে পালন করে থাকে। অর্থাৎ এই আবর্তে, অর্থাৎ কৃষক এবং মৎস্যজীবী এরা দুজনেই হচ্ছে কৈবর্ত, যেটা আমরা গেজেটে পাচ্ছি। আমার কাছে সমস্ত তথ্য আছে, আমি সমস্ত তথ্য হয়তো আপনাদের দেখাতে পারবো না। প্রত্যেকটা গেজেট সরকারি নথি, এই নথিগুলোর একটি কপি পরিপূর্ণভাবে আমি সোমনাথ বাবুর একটি কাছে ফাইল আমি রেখে গেলাম। আপনাদের কারোর প্রয়োজন হলে অবশ্যই সোমনাথ বাবুর থেকে সেটা কপি করে নেবেন। যেভাবে দরকার হবে আমি সেইভাবে আপনাদের সঙ্গে থাকবো এবং সহযোগিতা করব। 1872 সাল ভারতবর্ষের প্রথম সেন্সাস। আমি এবারে আসছি কৈবর্ত আর মহিষ্যটা মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে, একই জনগোষ্ঠী। আমার হাতে একটি চিঠি আছে, এই চিঠিটাতে 12টা তথ্য নিয়ে আমি এই পশ্চিমবঙ্গের 340টা বিডিও অফিসের বিডিওদের কাছে পাঠিয়েছি। এই পশ্চিমবঙ্গের 66টা এসডিও আছে, 66টা এসডিওকে দিয়েছি। এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিএমকে দিয়েছি, 294টা এমএলএকে দিয়েছি, 42টা সাংসদকে দিয়েছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি সবাইকে দেওয়া হয়েছে। এবং এই চিঠিটা দেওয়ার পরবর্তী সময় থেকে আর কখনো কোনো প্রশাসনিক কর্মকর্তা আমার সামনে, অন্তত আমাদের সামনে, নেতৃত্বের সামনে অন্তত কৈবর্ত মহিষ্য আলাদা এই শব্দটা উচ্চারণ করতে পারেনি। এই চিঠিটা আমি সোমনাথ বাবুর কাছে দিয়ে দিয়েছি। পুরো কপিটা আপনাদের যাদের দরকার হবে কাইন্ডলি একটু জেরক্স করে তথ্যগুলো সংগ্রহ করে নেবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে নিয়মিতভাবে এগুলো পোস্ট করা হয়, এবং আমাদের ওয়েবসাইট আছে www.chasikhoibotto.co.in। এই পেজে সমস্ত তথ্য, নথি, বই, এভরিথিং দেওয়া রয়েছে। যারা পারেন ওখান থেকেও কপি করে নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আমি আসি সকলের প্রথম, যে ভারতবর্ষের প্রথম সেন্সাস হয়েছিল 1872 সাল। এই 1872 সালের সেন্সাস রিপোর্টে কি ছিল? জাতিভিত্তিক সেন্সাস। জাতিভিত্তিক সেন্সাস মানে কি? প্রত্যেকটা জনগোষ্ঠীর নাম ধরে ধরে তাদের সংখ্যা সেখানে নিরূপণ বা লিপিবদ্ধ করা আছে। তাহলে 1872 সাল, সেই 1872 সালের সেন্সাস রিপোর্টে আমরা কি দেখতে পাচ্ছি? দেখুন, অন্তত আপনারা দূরে থেকে কিছু না হলে ওই অশোক স্তম্ভটা দেখতে পাচ্ছেন। এই অশোক স্তম্ভটা দেখুন, এটা সরকারি গেজেটের 1872 সালের সেন্সাস রিপোর্ট। এই সেন্সাস রিপোর্টে যে সমস্ত জনগোষ্ঠীর নামগুলো ধরে ধরে বলা আছে, এই নামগুলোর মধ্যে কোথাও মহিষ্য শব্দটি লেখা নেই। আমি একটা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে আপনারা ইচ্ছে করলে আপনার পিতার রক্ত আপনাদের শরীর থেকে বাদ দিতে পারেন, শুধু হাত তুলে নাড়ালে বুঝতে পারবো যে আপনারা আমার সঙ্গে সহমত। আপনারা ইচ্ছে করলে আপনাদের শরীর থেকে আপনাদের পিতার রক্ত বাদ দিতে পারেন?
পারেন না তো? তাহলে আপনি বলুন 1872 সালে আমার সামনে উপবিষ্ট ভদ্র মহাজনগণ যারা 60, 65, 70 বছর বয়স্ক আছেন, তারা না হলেও 120 বছর আগে তাদের বাবা ঠাকুরদা অথবা ঠাকুরদাদার বাবা প্রমোশা কেউ না কেউ বেঁচে ছিলেন তো? তাহলে ঠাকুরদার বাবা যে রক্ত বহন করেছে সেই রক্ত আপনার ঠাকুরদাদা বহন করেছে, সেই ঠাকুরদাদার রক্ত আপনার বাবা বহন করেছে, আপনার বাবার রক্ত আপনি বহন করেছেন। তাহলে আপনার জনগোষ্ঠী যদি মাহিষ্য হয়ে থাকে, তাহলে আপনার ঠাকুরদাদার বাবার জনগোষ্ঠীর নাম কি মাহিষ্য হওয়া উচিত? হ্যাঁ কি না? উচিত তো? তাহলে এখানে তো মাহিষ্য নামটা থাকা উচিত ছিল, কিন্তু মাহিষ্য নামটা নেই। তাহলে এখান থেকে আমার প্রশ্ন যে আর যাই হোক 1872 সালে পশ্চিমবঙ্গের বুকে মাহিষ্য বলে কোনো জনগোষ্ঠী ছিল না। সহমত? এখানে যে দুটো নাম বলা আছে, কৈবর্ত, জেলে কৈবর্ত, আমি সেই প্রশ্নটা আপনাদের কাছে উপস্থাপন করলাম না আমরা কেন কৈবর্ত বাকি। আমি শুধু বললাম যে 1872 সালে সেন্সাস রিপোর্টে মাহিষ্য নাম বলে কোনো নাম ছিল না, অর্থাৎ 1872 সালে পশ্চিমবঙ্গে মাহিষ্য বলে কোনো জনগোষ্ঠী ছিল না। আমার দ্বিতীয় তথ্য, ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল। এখানে আমার শ্রদ্ধেয় স্যার আছেন, রাজ্য সভাপতি, যিনি একটা সময় আপনাদের এই এলাকার নওদার বিডিও ছিলেন, যিনি আইএস পরীক্ষা ক্র্যাক করেছিলেন। উনি জানেন যে ভারতবর্ষের সব থেকে কঠিনতম পরীক্ষা ইউপিএসসি, আইএস আইপিএস হওয়ার জন্য যে পরীক্ষা ক্র্যাক করতে হয়, তাদের প্রত্যেকটা ছাত্রকে এই বইটা পড়তে হয়, ট্রাইবস অ্যান্ড কাস্ট। এই ট্রাইবস অ্যান্ড কাস্ট বইটার কোথাও মাহিষ্য নাম নেই। ভারতবর্ষের যত জনগোষ্ঠী আছে, বর্তমানে ভারতবর্ষের জনগোষ্ঠীর সংখ্যা কত জানেন? 6,743টা। 6,743টা জনগোষ্ঠী আছে। সেই জনগোষ্ঠীর প্রত্যেকটার ইতিহাস এই বইটাতে উল্লেখ আছে, কিন্তু সেখানে মাহিষ্য শব্দের কোনো উৎপত্তি নেই, সেখানে কিছু বলা নেই। আর আমরা এই বইটাতে দেখতে পাচ্ছি অবিভক্ত বাংলার 1872, 1881 সালে সেন্সাস রিপোর্টে প্রত্যেকটা জেলার কৈবর্তদের সংখ্যা এক বিপুল সংখ্যা। এটা থেকে আমার প্রশ্ন যে বিগত 200 বছরে, 300 বছর বা 500 বছরে পৃথিবীর ইতিহাস থেকে কোনো জনগোষ্ঠী বিলুপ্ত হয়ে যায়নি। আন্দামানের নিগ্রো প্রজাতির যারা এখনো অবশিষ্ট আছে, তাহলে মাত্র 120 বছর আগে এই সেন্সাস রিপোর্টে উল্লিখিত এত লক্ষ লক্ষ কৈবর্ত শ্রেণী কোথায় গেল? তারা কি বিলুপ্ত হয়ে গেল? এই উত্তরটা দিতে হবে বর্তমান রাজনীতিবিদ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সদস্যদের। এই প্রশ্নটা আমার থাকলো, এই জনগোষ্ঠীটা কি বিলুপ্ত হয়ে গেল? আসুন আমি 3 নম্বর তথ্যে যাই। দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো অশোক স্তম্ভ, এটা হচ্ছে মেদিনীপুর গেজেট। মেদিনীপুর গেজেট দেখবেন 68 পেজ নাম্বার 68, হিস্ট্রি অফ কৈবর্ত। কৈবর্তদের ইতিহাস তুলে ধরা হয়েছে। মাহিষ্য ইতিহাস আমি বলছি না, কিন্তু বইটাতে যেটা বলা হয়েছে কৈবর্তদের ইতিহাস, সেই কৈবর্তদের ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে 68 পৃষ্ঠা দিয়ে শুরু করে 70তম পৃষ্ঠার দ্বিতীয় প্যারাতে যে কথা বলা আছে, আমি কয়েকটি লাইন শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি। বলছে, নিয়ারলি অল আর কাল্টিভেটিং কৈবর্ত অর মাহিষ্য। যারা পড়াশোনা করেছেন, অঙ্ক করেছেন, তারা কি বোঝেন আইদার অর মানে কি? আইদার অর মানে কি? একই তো? আমি এখানে একই বলছি না, আমি শুধু বলছি এখানে বলা আছে নিয়ারলি অল আর কাল্টিভেটিং কৈবর্ত অর মাহিষ্য, অনলি এ স্মল মাইনরিটি আস ফিশিং কৈবর্ত। আর তার পরের লাইনে কি বলছে দেখুন, কি ভয়ঙ্কর কথা।
বলছে, যেটা অনিকেতবাবু বলে গেছেন আর আমি আপনাদেরকে তথ্য দেখিয়ে দিয়ে যাচ্ছি, বলছে দ্য নেম মাহিষ্য ইজ এ নিউ অ্যান্ড অ্যাডপ্টেড। আবার বলছি অ্যাডপ্টেড, এই অ্যাডপ্টেড শব্দটাকে ভালো করে কানে ঢুকিয়ে নেবেন। অ্যাডপ্টেড সিন্স দ্য সেন্সাস অফ 1901, 1901 সালে কিছু মানুষ মাহিষ্য নামকে অ্যাডপ্ট করলো, তারা নিজেদের পরিচয় মাহিষ্য হিসাবে দিল। আমার প্রশ্ন, আপনার বাবা আপনার নাম রেখেছিল রাম, আপনি কালকের থেকে রহিম হবেন, তাতে কি আপনার শরীর থেকে আপনার বাবার রক্তটা চলে যাবে? যাবে না তো। তাহলে কি এসে যায় যে কাল্টিভেটিং কৈবর্ত, চাষি কৈবর্তদের একটা অংশ, কয়েকজন তারা নিজেদেরকে মাহিষ্য বললো, তার মানে কি তার জাত চেঞ্জ হলো? দেখুন সুপ্রিম কোর্ট বলছে এ ম্যান ক্যান চেঞ্জ হিজ রিলিজিয়াস, হিজ ফেথ, বিশ্বাস, তার ধর্ম পরিবর্তন করতে পারে, বিশ্বাস পরিবর্তন করতে পারে। আজকের আপনি হিন্দু ধর্মে আছেন, কালকের আপনার ভালো লাগছে না, আপনি কালকের মুসলিম ধর্ম হতে পারেন, আপনি কালকের খ্রিস্টান ধর্ম গ্রহণ নিতে পারেন, আপনি কালকের বৌদ্ধ হতে পারেন, আপনি ধর্ম পরিবর্তন করতে পারেন। বলছে আপনার বিশ্বাস পরিবর্তন হতে পারে। আজকের মনে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা অনেক শক্তিশালী শিব, আমি আর শ্রীকৃষ্ণের ভক্ত থাকবো না, আমি শিবের ভক্ত হব। আমি শিবের ভক্ত ছিলাম, আমার মনে হচ্ছে না কালী হচ্ছে আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, আমি শিবের ওপর থেকে কালীর ওপরে বিশ্বাস করব। তাহলে আপনার বিশ্বাস আপনি পরিবর্তন করতে পারেন। তারপরে বলছে বাট এ ম্যান ক্যানট চেঞ্জ ইজ কাস্ট, জাতি কখনো পরিবর্তন করতে পারে না। কেন? বিকজ কাস্ট ইজ এ জেনেটিক টার্ম। কাস্ট হচ্ছে জিনগত, রক্তের সঙ্গে সম্পর্কিত। আসুন এবার পরবর্তী জায়গায় যাই। অনিকেত বাবু বলেছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুদের মধ্যে সব থেকে বড় জনগোষ্ঠী আমরা, আর আমি আপনাকে সেই তথ্যটা দেখিয়ে দিয়ে যাচ্ছি। আমরা এবং ডিপ্রেস ক্লাস। কে বলছে? 1929 সালে গভর্নমেন্টের প্রস্তুত করা কনসেন্ট কমিটি রিপোর্ট। কনসেন্ট কমিটির 4 নম্বর চ্যাপ্টারের 65 পেজের 157 নম্বর সেকশনে বলছে ইন বেঙ্গল the Chasi Koivarto class is the largest caste among the Hindus. Its population being over 2 million. কবে? 1920 সালের আগে। The members belong to depressed class. এটা আমি বলছি না, গভর্নমেন্টের রিপোর্ট বলছে, সরকারি নথি বলছে। সবার কাছে আমার পঞ্চম তথ্যটা তুলে ধরার আগে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন যদি কিছু ভুল বলে থাকি। আমি কখনো কাউকে আঘাত দিতে চাই না, কখনো কাউকে দুঃখ দিতে চাই না, এটা আমি সহজে বলতেও চাই না, কিন্তু পরিবেশ পরিস্থিতি বাধ্য করে কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সেটা বলতে হয়। এই আলোচনা সভায় এটা না তুলে ধরলে আলোচনাটা অপূর্ণ থেকে যাবে। কারণ আমার সঞ্চালক মহাশয় কিছুক্ষণ আগে তখন বলছিলেন যে আমি বাইরে বাইরে ঘুরেছি, বহু ক্ষেত্রে যখন মাহিষ্য পরিচয় দিয়েছি তারা এমন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, এমন কিছু কিছু অর্থ বলতো যে লজ্জায় মাথা হেঁট করে আমাদেরকে চলে আসতে হতো, আমরা লজ্জিত বোধ করতাম। আগে আমি আপনাদেরকে তুলে ধরেছি কৈবর্ত নামের ঐতিহ্য। কৈবর্ত বললে কি বোঝায়? আরো তো অনেক কিছু ছিল বলার, রুদক, দিব্যক, ভিং, কৈবর্ত রাজা, কৈবর্ত বিদ্য, আরো অনেক কিছু বলার ছিল, আমি সংক্ষেপ করার জন্য সেগুলো এড়িয়ে গেছি। এখানে সেই কথাটা বলছি। দেখুন এখানে একটা গল্প বলি, গল্পটা না বললেই নয়। 2014 সাল হবে, ডায়মন্ড হারবারে তখন আমরা এই চাষি কৈবর্ত সার্টিফিকেটের জন্য তীব্র আন্দোলন করছি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একদিন আমরা এসডিও সাহেবের সাথে আলোচনায় বসেছি।
এবং এই সমস্ত ঘটনা আপনাদের তেহট্টের এসডিও যিনি ছিলেন মাননীয়া মৌমিতা সাহা যিনি ডায়মন্ড হারবারের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি সবটাই জানতেন। এবং মৌমিতা সাহার স্বাক্ষর করা সার্টিফিকেট, আমার নিজের ছেলের সার্টিফিকেটে মৌমিতা সাহার স্বাক্ষর করা আছে। তো আলোচনার টেবিলে তিনি একটা করে কথা বলেন, তারপরে একবার করে মাহিষ্য বলেন, আপনারা তো মাহিষ্য। প্রত্যেকটা কথার শেষে বলে আপনারা তো মাহিষ্য। এইভাবে প্রায় 10-15 বার যখন বলল, তারপরে আমি থাকতে পারলাম না। আমি ওনার কাছে হাত জোড়ো করে বললাম যে স্যার কিছু মনে করবেন না, আপনি একটা সাংবিধানিক চেয়ারে বসে, সরকারি আধিকারিকের চেয়ারে বসে একজন ভিজিটারকে এইভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন না। উনি অবাক হয়ে গেলেন। উনি বলছেন, কি বলছেন চিত্তানন্দবাবু, আমি আপনাদেরকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, আমি আপনাদেরকে খারাপ কথা বলেছি, আপনি কি বলছেন? আমি বললাম স্যার কিছু মনে করবেন না, আপনি প্রশাসনিক চেয়ারে বসে বসে প্রশাসনকে ঘাঁটতে ঘাঁটতে আপনার মধ্যে হয়তো এমন অনেক শব্দার্থ ভুলে গেছেন। আপনার ছোট ছেলেটা এসে আপনাকে বলছে, বাবা বাবা তুমি আমাকে এই শব্দের অর্থটা বলে দাও তো, আপনার তো তখন সেটা মাথায় নেই, আপনি ভুলে গেছেন। তাহলে কি আপনি আপনার সন্তানকে ভুল শিক্ষা দেবেন, না আপনি কোনো পন্থা অবলম্বন করে তাকে সঠিক শিক্ষা দেবে? বলছে কেন? আমি ডিকশনারি নেব, আমি ডিকশনারি নিয়ে তাকে সঠিক শব্দার্থটা বলবো। আমি বললাম তাহলে আপনি স্বীকার করছেন যে ডিকশনারিতে সঠিক শব্দার্থটা থাকে? বলছে হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে আমার কাছে থাকা এই পেজটি তুলে দিলাম ওনার হাতে। এটা কি না, এটি দেবের ডিকশনারির 680 নম্বর পেজে মাহিষ্য শব্দের যে শব্দার্থটা লেখা আছে সেইটার ব্যাখ্যাটা। কি বলা আছে? মাহিষ্য শব্দের অর্থ, এক সময় পশুপালক জাত ছিল এমন হিন্দু জাত, মহিষ হইতে জাত, মহিষ যুক্ত মহিষ হইতে জাত। ভাবুন আপনারা, আমি বললাম যে স্যার দেখুন এই অর্থটা, শুয়োর হইতে জাত, যদি শুয়োরের বাচ্চা হয় আর সেটা যদি গালাগালি হয়ে থাকে, সেটা যদি অসম্মান সূচক শব্দ হয়ে থাকে, তাহলে মহিষ হইতে জাত, মহিষের বাচ্চা হয় কিনা বলুন? আপনি কি বলতে পারেন আমি মহিষের গর্ভে জন্মগ্রহণ করেছি? যদি কেউ বলে থাকে তারা বলতে পারে নিজেদেরকে মাহিষ্য। আমি মহিষ হইতে নই, আমি মাহিষ্য নই। দয়া করে এই শব্দটি বলে আমাকে অপমান করবেন না, আমি এইটা আপনাকে বললাম। উনি কোনো উত্তর দিতে পারেননি, উনি একদম নীরব হয়ে গেছিলেন। তারপরে মাথা তুলে বললেন, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, আলোচনা চললো, কথাবার্তা শেষ হয়ে গেল। 15 দিন পরে গিয়ে দেখলাম ওনার টেবিলে বাজারে যত ডিকশনারি ছিল সমস্ত ডিকশনারিগুলো ওনার টেবিলে জড়ো হয়ে রয়েছে। মানে আমরা সংগঠনের পক্ষ থেকে ওখান থেকে বেরিয়ে গেছি, তারপরে উনি বাজারে যত ডিকশনারি ছিল সমস্ত ডিকশনারি কিনে এনে খুলে দেখেছেন যে কি শব্দার্থ লেখা আছে। যদি তার কোথাও অন্যতা হতো তাহলে আমি এবং অপরেশ হালদার কখনো বাইরে থাকতাম না। হাত কড়া পরিয়ে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে গিয়ে ওরা লকআপে ঢুকে দিতে পারতো, কিন্তু পারেনি। আর সেদিন থেকে ওরা জানে যে চিত্তানন্দ পুরকাইত, অপরেশ পুরকাইতরা যখন চলে, ওদের কাঁধে ওই থলিটা থাকা মানে ওর ভিতরে যে ব্রহ্মাস্ত্রগুলো থাকে, ওর ভিতরে যে তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলো খণ্ডন করার কোনো ক্ষমতা আমাদের নেই। এরপরে আসছি আমার ষষ্ঠ যে প্রমাণ, ভারত সরকার কর্তৃক প্রকাশিত ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের রচনাবলীর 1 নম্বর খণ্ডর পরিশিষ্টতে 1931 সালের যে জনগণনার রিপোর্ট, সেই রিপোর্টের কি উল্লেখ করা আছে সেই কথা দিয়ে। আপনারা জানেন মালদহের সাংসদ দীর্ঘদিন ধরে ছিলেন আবু তাহের খান, তাই তো? যাকে আপনারা কি বলেছিলেন? দুলু বাবু। ভুল বলছি?
আবু হেনা খান চৌধুরী। ও আবু হাসেম খান চৌধুরী। আবু হেনা খান চৌধুরী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডুলু বাবু, তাই তো? ব্র্যাকেটে ডুলু বাবু। ডালু ডালু বাবু। ডালু বাবু, ডালু বাবু। এই তো বিষয়। তার মানে কি দুই ব্যক্তি আলাদা না একই? একটা হচ্ছে আবু হাসেম খান চৌধুরী, তার গুড নেম, আর ডালু বাবু হচ্ছে তার নিক নেম। এই নিক নেমটা সাধারণত দেওয়াল লিখন করার সময় ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, তাই তো? তাহলে দুটো একই ব্যক্তি, দুটো নাম। দেখুন 1931 সালে সেন্সাস রিপোর্ট আপনারা দেখে নেবেন, আমি সোমনাথ বাবুর কাছে রেখে দিয়েছি। আমি স্যারের মুখ দিয়ে এই কথাটা বলাই। স্যার এখানে কি লেখা আছে একটু যদি বলেন। চাষি কৈবর্ত মাইশ, এখানে লেখা, হ্যালো, এখানে লেখা আছে চাষি কৈবর্ত প্যাকেটে মাইশ। দেখুন চাষি কৈবর্ত উইদিন ব্র্যাকেট মাহিষ্য। তাহলে কি বোঝালো? যাহা মুড়ি তাহাই চাল ভাজা, যাহাই চাষি কৈবর্ত তাহাই মাহিষ্য। প্রমাণ হলো? বলুন, আপনারা একটু হাত তুলে বললে ভালো হয়, ভালো লাগে যে আমি সঠিক জায়গায় চলছি কিনা। তাহলে চাষি কৈবর্তটা আমাদের গুড নেম, ওই জন্য ওটা বাইরে আছে। আর মাহিষ্যটা আমাদের নিক নেম, ওই জন্য ওটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে। চাষি কৈবর্ত মাহিষ্য সরকারি তথ্য বলছে, আমি বলছি না একটাও কথা। আমার সপ্তম তথ্য, পশ্চিমবঙ্গ সরকার, আমি ডায়মন্ড হারবার সাব ডিভিশনের কুলপি থানার অন্তর্ভুক্ত আমার বাড়ি। এই কুলপি থানার যিনি বিডিও ছিলেন, তার সঙ্গে তর্ক বিতর্কের পরে উনি বললেন যে ঠিক আছে, আমি গভর্নমেন্টের কাছে চিঠি লিখছি। এবং গভর্নমেন্টের কাছে চিঠি লেখার পরে গভর্নমেন্ট 3373 এই অর্ডারে একটা ক্ল্যারিফিকেশন বের করলেন। সেই ক্ল্যারিফিকেশনের ডিতে গিয়ে বলছে, ইট ইজ রিকোয়ার্ড টু বি এনকোয়ার্ড দ্যাট whether কৈবর্ত আর লোকালি নোন অ্যাজ মাহিষ্য আর হেলে। তাহলে কি দাঁড়ালো? বলছে আপনারা ইনকোয়ারি করে দেখুন, কৈবর্তরা স্থানীয়ভাবে মাহিষ্য নামে পরিচিত। আর আমি বলছি আপনার এনকোয়ারি করতে হবে না, আপনার গ্রামের পাশে যে মুসলিম গ্রামগুলো আছে, মুসলিম পাড়াগুলো আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন ওইটা কাদের বসবাসকারী গ্রাম। তারা বলবে ওরা কাংড়া খেকে কৈবর্ত, ওরা বলবে ওইটা কৈবর্তদের গ্রাম। ওরা কোনোদিন আপনাদের মাহিষ্য বলেনি। আমি জানি না আপনারা কেউ শুনেছেন কিনা, আমাদের ওখানে তো তাই। অনেক টাইম চলে যাচ্ছে, তাই তো? টাইম চলে যাচ্ছে, বলবেন বাবু, ভালো লাগছে। 8 নম্বর তথ্য, যেহেতু আমি সুন্দরবনের ছেলে, সুন্দরবন আমার এলাকা, তাই সুন্দরবন গেজেটটা তুলে দিয়েছিলাম। সুন্দরবন গেজেটটা 1998 সালে প্রকাশিত। পপুলেশন অফ সুন্দরবন, যার ব্যাখ্যা করতে গিয়ে গেজেটে বলছে 18টা জনগোষ্ঠীর মানুষ সুন্দরবন এলাকায় বসবাস করে। তাহলে আমার বয়স এই 56 বছর বয়স, 98 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রকাশ করছে। তাহলে আমার তো নামটা এখানে থাকা উচিত ছিল মাহিষ্য হিসাবে। এখানে কোনো মাহিষ্য নাম বলে কোনো নাম নেই। এখানে কি আছে যে কৈবর্তদের দুটো ভাগ, একটা হচ্ছে কাল্টিভেটিং আর একটা হচ্ছে ফিশারম্যান। তো আমরা সরাসরি এসডিওকে প্রশ্ন করলাম যে স্যার আপনি সাব ডিভিশনের অফিসার, আপনার এই জুরিসডিকশনটা পুরোটাই সুন্দরবনের অন্তর্ভুক্ত, আপনি গেজেট মানেন তো? বলছে হ্যাঁ গেজেট মানবো না, গেজেট তো অবশ্যই মানি। আমি বলি তাহলে এই গেজেটটা দেখুন, পপুলেশন অফ সুন্দরবন, যেখানে 18টা জনগোষ্ঠীর নাম দেওয়া রয়েছে, অথচ এখানে মাহিষ্য নাম নেই, বলা যে কৈবর্ত আর জেলে। তাহলে আমরা কি বানের জলে ভেসে এলাম? আপনারা তো এনআরসি করে অনেক কিছুই হচ্ছেন। কালকে যদি এনআরসি শুরু হয় তাহলে কি আমরা কি বেরিয়ে যাব দেশ থেকে? আমাদের পরিচয়টা কি আপনি দিন।
বলছে আপনাদের সঙ্গে তর্ক করে মশাই কিছু পারবো না, আপনারা সঠিক প্লিজ আপনারা গভর্নমেন্টের কাছ থেকে একটুখানি কোনো একটা অর্ডার বা ক্ল্যারিফিকেশন দিন, আমরা সেটা পারছি না, ওনারা আমাদেরকে মিসগাইডেড করছে, আমরা কি করব। ওনাদের অসহায়তার কথা তুলে ধরছেন। এখানে আমার নবম যে তথ্যটা ছিল সেটা কথা আগেই আপনাদের বলেছি, স্বামীজিকে যে রূপে দেখিয়াছি, ভগিনী নিবেদিতার লেখা, সুতরাং এটা রিপিট করলাম না। 10 নম্বরটা তথ্যটা হচ্ছে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, বাংলায় যারা বাংলা সাহিত্যের ইতিহাসের উপর পড়াশোনা করেছেন, তাদের কাছে এই নিহার রঞ্জন রায়ের এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কৈবর্ত এবং মাহিষ্যদের দুটো ইতিহাস আছে, সেই ইতিহাসের একই কথাই বলা রয়েছে। আমি শুধু দুটো লাইন পড়ে দিচ্ছি। সেখানে বলছে যে এটা বোঝা যাচ্ছে কালক্রমে কৈবর্তদের দুটি ভাগে রচিত হয়, একটি প্রাচীনকালের ন্যায় মৎস্যজীবী থাকিয়া যায়, আর একটি কৃষিজীবী বা চাষবাস করিয়া মাহিষ্যদের সঙ্গে এক ও অভিন্ন বলিয়া পরিগণিত হয়। এবারে যে 11 নম্বর তথ্যটা, 12টার 11 নম্বর যে তথ্যটা দেখাবো, সেটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম তথ্য। সেটা হচ্ছে 1995 সালে মন্ডল কমিশন লাগু করার পর তন্তুজ ভবনে যে কমিশন বসেছিল, সেই কমিশনের হেয়ারিং করার জন্য মাহিষ্য সমিতিকে ওই হেয়ারিংয়ে অংশগ্রহণ করার জন্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গীয় মাহিষ্য সমিতির সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছিল। কি জন্য? না ওই হেয়ারিংয়ে অংশগ্রহণ করে আপনারা সংরক্ষণ নিতে চান না সংরক্ষণ নিতে চান না, এই বিষয়ে মতামত দেওয়ার জন্য। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মন্ডল যে তালিকা তৈরি হয়েছিল, সেখানে 177টা জনগোষ্ঠী ছিল। সেই জনগোষ্ঠীর 43 নম্বরে ছিল চাষি কৈবর্ত, আর 131 নম্বরে ছিল মাহিষ্য নাম। তাহলে মন্ডল কমিশন লাগু হওয়ার জন্য কমিশন চলছে, সেখানে সংরক্ষিত হবে কি হবে না তার জন্য হিয়ারিং হবে। মাহিষ্য নাম আলাদা ওখানে লেখা আছে, তাহলে গভর্নমেন্ট মাহিষ্য সমিতিকে চিঠি দিচ্ছে, তাহলে মাহিষ্য নামের অন্তর্ভুক্তি হবে কি না হবে না, সেই জন্য মাহিষ্য লেখাটা উচিত ছিল তো, হ্যাঁ কি না? উচিত ছিল তো মাহিষ্য নামটা লেখা। মাহিষ্য সমিতিকে চিঠি দিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট লিখছে দেখুন, হেলে হেলিয়া চাষি কৈবর্ত উইদিন ব্র্যাকেট মাহিষ্য। গভর্নমেন্ট লিখছে হেলে হেলিয়া চাষি কৈবর্ত উইদিন ব্র্যাকেট মাহিষ্য। আমার প্রশ্ন, গভর্নমেন্ট এটা জানে যে যাহা চাষি কৈবর্ত হাই মাহিষ্য, আর সেই জন্য সেদিনকে গভর্নমেন্টের কলম থেকে ওইটা লিখতে পারেনি, কারণ ওরা প্রমাণ করতে পারবে না যে চাষি কৈবর্ত আর মাহিষ্য আলাদা। তাই হেলে হেলিয়া চাষি কৈবর্ত উইদিন ব্র্যাকেটে মাহিষ্য লিখে সেদিনকে ওই হেয়ারিংয়ে ডেকেছিল আমাদেরকে। এর ব্যাখ্যা আজও পর্যন্ত ওরা কেউ দিতে পারেনি। তাহলে এর পরেও যদি কেউ বলে যে চাষি কৈবর্ত এবং মাহিষ্য আলাদা, তাহলে তাদেরকে আমার কিছু বলার নেই, তাদের কাছে আমি মার্জনা চাইছি। তারা তাদের পরিচয় নিয়ে থাকো, তাদেরকে আমি বলবো ওই বাংলা অভিধানে যে লেখা আছে মহিষ হইতে যাত মোষের বাচ্চা, আর আমি কৈবর্ত হইতে যাইত, আমি ভগবান শ্রীকৃষ্ণের বংশধর, আমি ওই রানী রাসমণির বংশধর, আমি ওই জীবক ভীমের ধ্বজা বহন করা জনগোষ্ঠীর মানুষ, আমি কৈবর্ত, আমি কৈবর্ত, আমি কৈবর্ত। আর সর্বশেষ আমার যে তথ্যটা, সেটা হচ্ছে ওই 7th রিপোর্ট কমিশনের পক্ষ থেকে যখন জাস্টিস একে সেন তার রিপোর্টটা পেশ করেছিল, তিনি তার কনক্লুশন পার্টে গিয়ে যে জাজমেন্ট পার্ট, সেই জাজমেন্ট পার্টে গিয়ে 24 নম্বর পয়েন্টে বলছেন, 24 নম্বর পয়েন্টে কি বলছেন দেখুন। এর আগে কিন্তু আপনারা আমাকে বলেছেন যে পিতার রক্ত আমরা কেউ কোনোদিন পরিবর্তন করতে পারি না, আর আজকের আপনাদের পরীক্ষা, আপনারা নিজেরা নিজেদের পরিচয়টা
পিতার রক্তে, পূর্বপুরুষের রক্তের সঙ্গে দেবেন কি দেবেন না, আপনাদের কাছে সেই সিদ্ধান্তটা আপনাদের উপর ছেড়ে দিতে চাই। স্রেফ দুটো লাইন আমি পড়ে শোনাবো। কি বলছে? The Chasi Koivatto class constitute a backward class in the state, though the class might so born. আবার বলছি, the Chasi Koivatto classes constitute a backward class in the state, though the class might so born. তাহলে কি বলছে? যে চাষি কৈবর্ত পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া সমাজ, যেখান থেকে মাহিষ্যর জন্ম হয়েছে। আমি ভুল বলছি? এটার অর্থ তাই তো বোঝায়। তাহলে বাবা যদি চাষি কৈবর্ত হয়, ছেলে কি করে মাহিষ্য হয়? এই সরকার, এই সরকারি প্রতিনিধিরা, এই শোষক শ্রেণী আমাদের সমাজকে বঞ্চিত করার জন্য তারা এইভাবে ভুল বুঝিয়ে আমাদেরকে একটা আওতা দিয়ে আমাদেরকে চাষি কৈবর্ত থেকে মাহিষ্য একটা ভুল বেড়াজালের মধ্য দিয়ে দিয়ে আমাদের শিক্ষিত যুব সমাজকে চিরদিনের জন্য বঞ্চিত করার যে চক্রান্ত করেছে, সেই চক্রান্তকে ভেঙে ছাড়খাড় করে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। তার জন্য আপনাদের কাছে আসা, তার জন্য আপনাদের